শান্তা সরকারি কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাই। অনলাইন ক্লাসগুলো তোমরা আশা করি নিয়মিতভাবে করছো। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথমেটিক্স। আমি তোমাদের সঙ্গে আছি ডক্টর শাহ মোহাম্মদ মাহবুব আলম, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, শান্তা সরকারি কলেজ, বগুড়া। আজকে জীববিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে কোষ বিভাজন আমি শুরু করেছিলাম। সেই ধারাবাহিকতায় অ্যামাইটোসিস কোষ বিভাজন নিয়ে আলোচনা করব। শিখন ফল অ্যামাইটোসিস এর সংজ্ঞা দিতে পারবে, অ্যামাইটোসিস কোষ বিভাজন বর্ণনা দিতে পারবে, মাইটোসিস কোষ বিভাজনের ধারণা লাভ করতে পারবে। আমি ক্লাসের শুরুতেই বলতে চাই, অনলাইন ক্লাসে তোমাদের ধারাবাহিকভাবে আমরা যে ক্লাসগুলো নিচ্ছি সেগুলো তোমরা নিয়মিত করবা এবং পাশাপাশি বাসায় প্র্যাকটিস করবা। তাহলে তোমাদের ক্লাসগুলো আশা করি তোমরা বুঝতে পারবা এবং সাথে সাথে এই প্রতিকূল পরিবেশ অর্থাৎ কোভিড-19 যে সেকেন্ড ওয়েভ আসতে যাচ্ছে এবং অলরেডি ইউরোপিয়ান কান্ট্রিতে কিন্তু শুরু হয়েছে। আমরা এই কোভিড-19 থেকে নিজেকে সুরক্ষা করব এবং সরকারের স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা নিজেদেরকে সেভ করে রাখব, অর্থাৎ করোনা ভাইরাস থেকে নিজেকে মুক্ত রাখব। পাশাপাশি তোমরা কিন্তু তোমাদের যে মূল কাজ সেটি হচ্ছে যে পড়াশোনায় নিজেকে নিয়োজিত রাখবা এবং আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত থাকবা। তো আজকে আমি অ্যামাইটোসিস কোষ বিভাজন নিয়ে আলোচনা করব। এই বিষয়টি তোমাদের এসএসসিতে ছিল। শুধুমাত্র তোমাদেরকে আমি মেমোরাইজ করতে চাই যে এই বিষয়টা কি। তো চলো দেখি যে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন, অ্যামাইটোসিস অর ডিরেক্ট সেল ডিভিশন। অ্যামাইটোসিসের সংজ্ঞাটা এইভাবে দেওয়া যেতে পারে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয় পর্দার অবলুপ্তি ছাড়াই কোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম খাস সৃষ্টির দ্বারা একটি মাতৃকোষ সরাসরি বিভক্ত হয়ে দুটি কোষের সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস কোষ বিভাজন বলে। তো এই ক্ষেত্রে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম কোনো জটিল প্রক্রিয়া ছাড়া খাস সৃষ্টির মাধ্যম দিয়ে সরাসরি একটি মাতৃকোষ হতে বিভক্ত হয়ে দুটি কোষের সৃষ্টি করে। তো এই ধরনের সেল ডিভিশন অ্যামাইটোসিস সেল ডিভিশন, এবং সেল ডিভিশনের এটিকে বলা হয় সরল, অর্থাৎ যে প্রোক্যারিওটিক সেলগুলো আছে এবং কিছু ইউক্যারিওটিক সেলের মধ্যেও দেখা যেতে পারে, তবে প্রোক্যারিওটিক সেলগুলো আমরা দেখব যে কোন জায়গায় হয়, একটু দেখলে বুঝতে পারবা। আমরা এর একটু অ্যামাইটোসিস সেল ডিভিশনের নামকরণ কে করেন এই জিনিসগুলো একটু জানি। রিমেক 1855 সালে মুরগির এমব্রায়োতে এবং এমব্রায়োর আরবিসি, তোমরা জানো রেড ব্লাড সেল, লোহিত রক্ত কণিকাতে সর্বপ্রথম অ্যামাইটোসিস কোষ বিভাজন লক্ষ্য করেন। তাহলে মুরগি কিন্তু একটা ইউক্যারিওটিক অর্থাৎ প্রকৃতকোষী প্রাণী। তার এমব্রায়োর মধ্যে এবং এমব্রায়োর রেড ব্লাড সেলে কিন্তু সর্বপ্রথম অ্যামাইটোসিস কোষ বিভাজন লক্ষ্য করেন এবং সর্বপ্রথম নামকরণ করেন ওয়াল্টার ফ্লেমিং 1882 সালে। অ্যামাইটোসিসের ঘটনাস্থল অর্থাৎ কোন কোন জায়গায় অ্যামাইটোসিস সংঘটিত হয় সেগুলো আমরা দেখি। ব্যাকটেরিয়াল কোষ, আমি বলেছিলাম প্রোক্যারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেলের কথা দুটোই বলেছি যে এই ধরনের সেলগুলোর মধ্যেই অ্যামাইটোসিস সেল ডিভিশন হয়ে থাকে। তো আমরা ব্যাকটেরিয়াকে প্রোক্যারিওটিক বলে থাকি, সেই ব্যাকটেরিয়ার কোষে হতে পারে অ্যামাইটোসিস। তরুণাস্থির কোষ, আমরা জানি কার্টিলেজ হচ্ছে তরুণাস্থি। প্রাণী দেহের যে তরুণাস্থিগুলো আছে, অস্থি এবং তরুণাস্থি, তোমরা জানো এর পার্থক্যটা বুঝতে পারবা প্রাণীবিজ্ঞানের ক্লাসগুলোতে। তরুণাস্থি অর্থাৎ স্থিতিস্থাপক যে অস্থিগুলো,
যেগুলো সংকুচিত প্রসারিত হয়, যেমন আমাদের নাসিকার তরুণাস্থি, কর্ণের যে পিনা আছে, পিনা কিন্তু এটা তরুণাস্থি। এই তরুণাস্থির কোষের মধ্যে অ্যামাইটোসিস সেল ডিভিশন হতে পারে। মেরুদণ্ডী প্রাণীর এমব্রায়োর পর্দার কোষে, অর্থাৎ মেরুদণ্ডী যে প্রাণীগুলো আছে তার এমব্রায়ো, তোমরা জানো ভ্রূণ, এর পর্দার কোষে অর্থাৎ ভ্রূণের যে মেমব্রেন আছে সেই মেমব্রেন সেলে অ্যামাইটোসিস দেখা যায়। যেসব কোষের বিভাজনের ফলে অপত্য কোষে কোষীয় পদার্থের বিতরণ সমান না হলেও চলে, সেসব কোষে, যেমন প্যারামেসিয়ামের বৃহৎ নিউক্লিয়াস গঠনেও, যখন প্যারামেসিয়াম, এটা কিন্তু তোমরা জানো যে প্যারামেসিয়াম কিন্তু একটা প্রাণী, যে প্রাণীর তাদের যে বৃহৎ নিউক্লিয়াসের গঠন সেখানে অ্যামাইটোসিস সেল ডিভিশন হয়ে থাকে। তো আমরা এখন অ্যামাইটোসিসের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। অ্যামাইটোসিস সরল ও প্রত্যক্ষ কোষ বিভাজন প্রক্রিয়া। এখানে মাকুতন্ত্র গঠিত হয় না, খাঁজ সৃষ্টির মাধ্যমে সরাসরি কোষ বিভাজন ঘটে। তোমরা জানো যে মাকুতন্ত্র তোমাদের এসএসসিতে ছিল যে মাইটোসিস সেল ডিভিশনের সময় বা মেয়োসিস সেল ডিভিশনের সময় প্রোটিন নির্মিত দ্বিমেরু বিশিষ্ট একটা তন্ত্র গঠিত হয়। সেই তন্ত্রটাকে আমরা বলি মাকুতন্ত্র। স্পিন্ডিল অ্যাপারেটাস তোমাদের মনে আছে সম্ভবত। এই স্পিন্ডিল অ্যাপারেটাস কিন্তু আমরা পরবর্তী যে ক্লাসটি আমি নেব মাইটোসিস সেল ডিভিশন, সেখানে কিন্তু তোমরা জানতে পারবা। তো এটি কিন্তু গঠিত হয় না, খাঁজ সৃষ্টির মাধ্যমে সরাসরি কোষ বিভাজন ঘটে। নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে না, অর্থাৎ আমরা জানি নিউক্লিয়ার মেমব্রেন, এটি কিন্তু আমরা মাইটোসিস সেল ডিভিশনে দেখেছি যে মাইটোসিসের প্রোমেটাফেসে নিউক্লিয়ার মেমব্রেন অবলুপ্তি ঘটতে থাকে এবং মেটাফেসে গিয়ে আমরা দেখবই না। ঠিক মাইটোসিসের ক্ষেত্রে কিন্তু এটি একটু অন্যরকম, যে নিউক্লিয়ার মেমব্রেন অবলুপ্তি ঘটে না, ক্রোমোজোমের বিভাজন ঘটে না। অর্থাৎ আমরা জানি যে সেল ডিভিশনের সাথে সাথে কিন্তু ক্রোমোজোমগুলো বিভাজিত হয়, কিন্তু অ্যামাইটোসিস সেল ডিভিশনের ক্ষেত্রে এটি ঘটে না বা দৃশ্যমান হয় না, আমরা দেখতে পাই না। নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম একসঙ্গে বিভাজিত হয়। এখানে তোমরা খেয়াল করবা যে আমরা জানি যে অন্যান্য সেল ডিভিশনের ক্ষেত্রে নিউক্লিয়াসটা আগে বিভাজিত হয়, মাইটোসিসের ক্ষেত্রে বা মেয়োসিসের ক্ষেত্রে, এবং এই নিউক্লিয়াসের সেল ডিভিশনকে আমরা বলি ক্যারিওকাইনেসিস, আর সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা বলি সাইটোকাইনেসিস। তো এই দুটো ঘটনা কিন্তু অ্যামাইটোসিসের ক্ষেত্রে একসাথে ঘটে, অর্থাৎ একসঙ্গে এই দুটো বিভাজিত হয়। কিন্তু আমরা মাইটোসিস সেল ডিভিশন বা মেয়োসিস সেল ডিভিশনের ক্ষেত্রে দেখব যে প্রথমে হবে নিউক্লিয়াসের বিভাজন এবং পরবর্তীতে হবে সাইটোপ্লাজমের বিভাজন। এই হচ্ছে অ্যামাইটোসিস সেল ডিভিশনের বৈশিষ্ট্য। আমরা এখন এর পদ্ধতি নিয়ে আলোচনা করব। অ্যামাইটোসিস সেল ডিভিশনের যে প্রসেসটা কি সেটা আমরা একটু দেখতে থাকি। অ্যামাইটোসিস বিভাজনের শুরুতে নিউক্লিয়াসটি ধীরে ধীরে লম্বা হতে থাকে। এই সময় নিউক্লিয় পর্দা অক্ষুণ্ণ থাকে এবং মাঝের অংশটি শুরু হয়। তাহলে প্রথমেই নিউক্লিয়াসটা ধীরে ধীরে লম্বা হতে থাকবে, নিউক্লিয়র পর্দা যেটা আমরা বলছি সেটা কিন্তু অক্ষুণ্ণ থাকবে এবং মাঝের অংশটি, অর্থাৎ নিউক্লিয়াসের মাঝের অংশটি সরু হতে থাকবে। নিউক্লিয়াস পরবর্তীতে আরো লম্বা আকৃতির হয় এবং এই সময় নিউক্লিয়াসটিকে অনেকটা ডাম্বেল আকৃতির হয়। পরবর্তীতে নিউক্লিয়াসের মধ্যভাগ আরো সংকুচিত হয়ে দুটি খণ্ডে বিভক্ত হয়ে পড়ে। ফলে একটি নিউক্লিয়াস হতে দুটো অপত্য নিউক্লিয়াস গঠিত হয়। নিউক্লিয়াস বিভাজনের সাথে সাথে সাইটোপ্লাজমের মাঝ বরাবর একটি খাঁজের সৃষ্টি হয়, অর্থাৎ নিউক্লিয়াস যেভাবে লম্বা হলো ঠিক সাইটোপ্লাজম ওইভাবে লম্বা হয় এবং খাঁজ তৈরি করে। উভয় দিক থেকে খাঁজ কেন্দ্রের দিকে অগ্রসর হয়ে, অর্থাৎ নিউক্লিয়াসের যখন খাঁজ তৈরি হয়েছিল ঠিক একই সময়ে সাইটোপ্লাজমের খাঁজ সৃষ্টি হয় এবং সাইটোপ্লাজমটাও কিন্তু খাঁজটা গভীর হতে থাকে নিউক্লিয়াসের সাথে সাথে, এবং সাইটোপ্লাজম যে নিউক্লিয়াসটি যে বিভাজিত হয়ে গেল গভীর খাঁজ সৃষ্টির সাথে সাথে, সাইটোপ্লাজমটা কিন্তু ঠিক একইভাবে খাঁজ সৃষ্টির মাধ্যম দিয়েই দুটো সাইটোপ্লাজম কিন্তু
আলাদা হয়ে যাবে। অর্থাৎ নিউক্লিয়াস যখন বিভক্ত হয়ে গেল, সাইটোপ্লাজমটা 2 ভাগে বিভক্ত হয়ে গেল। এইভাবে নিউক্লিয়াসের সাথে সাথে সাইটোপ্লাজম 2টি অংশে বিভক্ত হয়ে 2টি অপত্য কোষ সৃষ্টি করে। এই এই প্রকার এই প্রকার কোষ বিভাজনে স্পিন্ডিল বা মাকুতন্ত্র গঠিত হয় না। নিউক্লিয় বিভাজনের কোনো ধারাবাহিক ঘটনা সংঘটিত হয় না বলে একে প্রত্যক্ষ বিভাজন বা ডাইরেক্ট সেল ডিভিশন বলে। তোমরা বুঝতে পারছো যে নিউক্লিয় বিভাজনে কোনো ধারাবাহিক ঘটনা এখানে ঘটে না, ফলে এটাকে আমরা ডাইরেক্ট সেল ডিভিশন বলে থাকি। আমরা এই স্লাইডে যে চিত্র দেখতেছি অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া, তোমরা একটা দেখো যে এই সেলটির নিউক্লিয়াস লম্বা হয়ে যাচ্ছে, খাঁজ তৈরি হয়েছে এখানে, এবং সাইটোপ্লাজম কিন্তু খাঁজ তৈরি করছে। পরবর্তীতে দেখো নিউক্লিয়াসের মাঝখানে খাঁজটা আরো গভীর হয়, সাইটোপ্লাজমের খাঁজটাও গভীর হয়। একসময় নিউক্লিয়াস দুই ভাগে বিভক্ত হয়ে গেল, সাইটোপ্লাজম বিভক্ত হয়ে গেল এবং 2টি অপত্য কোষ তৈরি করলো। তো এটি খুব সহজ সরল একটা প্রসেস সেল ডিভিশনের, যেটি আমরা দেখতে পাচ্ছি ছবির মাধ্যমে। সরাসরি নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম কোনো ধারাবাহিক জটিল প্রক্রিয়া ছাড়া বিভক্ত হয়ে যাচ্ছে। সো এটি হচ্ছে অ্যামাইটোসিস সেল ডিভিশন। আমরা মাইটোসিসের প্রাথমিক ধারণা আজকে আমরা নিব। তোমাদের ধৈর্যচ্যুতি করতে চাই না, কারণ আমার নিজেরই কিন্তু মনে হচ্ছে একটু অ্যালার্জিক ভাব শরীরে, ঠান্ডা ঠান্ডা। আশা করি তোমরা এই বিষয়টা কিন্তু মেনে নিবা। তো দেখি যে মাইটোসিস বা সমীকরণিক বিভাজনটা কি। মাইটোসিসকে আমরা বলি ইকুয়েশনাল ডিভিশন। সমীকরণিক বিভাজন কেন বলছি? যে পরোক্ষ বিভাজন প্রক্রিয়ায় প্রকৃত কোষের নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয়ই একবার করে বিভাজিত হয়। তাহলে আমরা অ্যামাইটোসিসে দেখেছিলাম যে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম এর বিভাজন, তো নিউক্লিয়াসের বিভাজন দেখেছি সাইটোপ্লাজমের, কিন্তু ক্রোমোজোমের বিভাজন আমরা দৃশ্যমান হয়নি। তো এখানে মাইটোসিস সেল ডিভিশনে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম একবার বিভাজিত হয়ে একটি মাতৃকোষ হতে 2টি অপত্য কোষের সৃষ্টি হয়, এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা ও গুণাগুণ মাতৃকোষের সমান হয়। সেই বিভাজন প্রক্রিয়াকে মাইটোসিস কোষ বিভাজন বলে। আমরা তাহলে দেখতে পাচ্ছি একটি মাতৃকোষ থেকে 2টি অপত্য কোষ তৈরি হবে, এবং মাতৃকোষের যে ক্রোমোজোম সংখ্যা, এখানে দেখো ক্রোমোজোম সংখ্যা গুণাগুণ অপত্য কোষের ক্রোমোজোমের সমান হবে। তো এই যে সমান হলো, এই সমান হওয়ার কারণেই কিন্তু মাইটোসিসকে আমরা বলি ইকুয়েশনাল ডিভিশন। তোমরা কিন্তু এটি মনে রাখবা। স্ট্রাসবার্গার 1857 সর্বপ্রথম উদ্ভিদ কোষের মাইটোসিসের কথা উল্লেখ করেন। তাহলে উদ্ভিদ কোষের মাইটোসিস সেল ডিভিশনের কথা উল্লেখ করলেন স্ট্রাসবার্গার 1857 সালে। পরবর্তীকালে স্লাইখার 1879 সালে কোষে নিউক্লিয়াসের বিভাজন লক্ষ্য করলেন এবং নাম দেন ক্যারিওকাইনেসিস। ওয়াল্টার ফ্লেমিং 1882 সালে সর্বপ্রথম এই বিভাজনকে মাইটোসিস নামে অভিহিত করেন। তাহলে ওয়াল্টার ফ্লেমিং কিন্তু এই ধরনের সেল ডিভিশনকে মাইটোসিস নামে অভিহিত করেন। স্নাইডার 1879 সালে মাইটোসিসের পূর্ণ বিবরণ ব্যাখ্যা করেন। তাহলে মাইটোসিস সেল ডিভিশনের যে কিভাবে হয় তা ব্যাখ্যা করলেন স্নাইডার। স্ট্রাসবার্গার 1857 সর্বপ্রথম উদ্ভিদ কোষে মাইটোসিসের কথা উল্লেখ করলেন, এটা আমরা জানলাম, এবং এটি কিন্তু স্লাইডটা ডবল হয়ে গেছে। আমরা মাইটোসিস নিয়ে কিন্তু আলোচনা প্রাথমিক শেষ করলাম। পরবর্তী ক্লাসে মাইটোসিস সেল ডিভিশনের বৈশিষ্ট্য কিরকম হয়, মাইটোসিস সেল ডিভিশনে কিভাবে হয়, সেটি কিন্তু আমরা বিস্তারিতভাবে জানবো। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস টু অল। আমি একটা এই স্লাইডটিতে যে ছবিটা দিলাম যে আমরা রাস্তা কিন্তু শুরু করলাম, আমাদের অনলাইন ক্লাসের রাস্তা শুরু করেছি
প্রথম ক্লাসে সেল ডিভিশন নিয়ে আজকে কিন্তু সেল ডিভিশনের যে ডিরেক্ট বা অ্যামাইটোসিস সেল ডিভিশন সেটি কিন্তু আলোচনা শুরু করেছি এবং আমরা কিন্তু উদ্ভিদ হোক বা প্রাণী হোক সেই প্রত্যেকটা জীবদেহ কিন্তু কোষের দ্বারা গঠিত তোমরা জানো এবং কোষগুলোর বিভিন্ন রকম ফর্মেটিভ অর্থাৎ কোষগুলো সমষ্টি হয়ে কিন্তু কলা তৈরি করে, কলাগুলো কিন্তু একত্রিত হয়ে অর্গান ডেভেলপ করে এবং অর্গানগুলো দিয়ে কিন্তু উদ্ভিদ বা প্রাণী তার দৈহিক গঠনের কার্যাবলী সংঘটিত করে। তাহলে আমরা সেল ডিভিশন থেকে শুরু করব যে আমরা বলি সেলকে বলে থাকি যে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অব এ অর্গানিজম বডি, অর্থাৎ অর্গানিজমের সেটি উদ্ভিদ হোক বা প্রাণী হোক তার গাঠনিক কার্যকরী একক কিন্তু সেল। এই সেল নিয়ে আমরা আলোচনা শুরু করেছি এবং সেলের প্রথম অধ্যায় কিন্তু তোমাদের কোষ এবং কোষের গঠন এবং দ্বিতীয় অধ্যায় কিন্তু সেল ডিভিশন। প্রথম অধ্যায়টি সোনিয়া শাররিন ম্যাডাম তোমাদের সঙ্গে আছে এবং আমি বিশ্বাস করি উনি কোষের যাবতীয় যে গঠন অর্থাৎ কোষের গঠন সাথে সাথে কোষের মধ্যে যে ক্ষুদ্রাঙ্গগুলো আছে বা অর্গানগুলো আছে, অর্গানেলিস বলা হয় থাকে, যেমন মাইটোকন্ড্রিয়া হতে পারে, গলগি বডি হতে পারে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হতে পারে, উদ্ভিদের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্ট হতে পারে। এই অর্গানেলিসগুলোর গঠন সম্পর্কে বিস্তারিত আলোচনা করবে, ইভেন ক্রোমোজোম নিয়েও আলোচনা হবে। তো আমি সেল ডিভিশনের মধ্যে কিন্তু আমরা জানি যে সেলের ভিতরের যে অঙ্গগুলো আমরা নিউক্লিয়াসের বিভাজন এবং পাশাপাশি সাইটোপ্লাজমের বিভাজন নিয়ে আলোচনা করব এবং মাইটোসিস সেল ডিভিশনে এই দুটোই কিন্তু বিস্তারিত আলোচনা হবে। তো তোমাদের ধৈর্যচ্যুতি করতে চাই না, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, পরিবারের সঙ্গে থাকো, সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে, অর্থাৎ তোমরা কিন্তু অবশ্যই বারবার সাবান পানি দিয়ে হাত ধোয়া, সামাজিক দূরত্ব যখন বাইরে যাবা সামাজিক দূরত্ব বজায় রাখবা, মাস্ক পরে বেরোবা এবং হ্যান্ড গ্লোভস পরবা, নিজেকে সুরক্ষা করতে থাকো এবং পাশাপাশি তোমাদের পরিবারের যে বয়স্ক যারা আছেন, দাদা দাদি, ইভেন বাবা মাও হতে পারে, তাদেরকে সুস্থ রাখো, নিরাপদ রাখো। তোমাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করে অনলাইন ক্লাসের সান্তার সরকারি কলেজ আয়োজিত অনলাইন ক্লাস, শুধু সান্তার সরকারি কলেজ না, আমাদের বাংলাদেশে কিন্তু প্রত্যেকটা কলেজ তাদের কার্যক্রম কিন্তু অনলাইনের মাধ্যমে চালিয়ে যাচ্ছে সরকারের নির্দেশনা মোতাবেক। আমরা তোমাদের সামনে আছি, তোমাদের পাশেই আছি। আমরা আশা করছি অচিরেই তোমাদের সঙ্গে সরাসরি কথা হবে, তখন অনেক মজা হবে। তো আজকের মতো তোমাদেরকে ধন্যবাদ জানাই আমার সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।